আমাদেরকে সবাই দুর্নীতির দায়গুলা দেয়, কিন্তু আমাদের কাজগুলো কেউ দেখে না, তাই না? এই যে দিনের পর দিন ট্যাপ ছাড়লে পানি আসে, কেউ আমাদের কথা মনে করে না। দিনের পর দিন সুইচ দিলে কারেন্ট আসে, ফ্যান চলে, কিন্তু ফ্যানটা ঠিক কারেন্টটা চলে গেলে আমরা একটা বকা খাই, তাই না? তাহলে আমাদের কাজগুলো কেউ মনে রাখবে না, এটাই স্বাভাবিক, কিন্তু আমাদের ফেইলিওরগুলো কিন্তু মনে থাকে। এই জন্য জুলাই আমাদেরকে যেটা শিখিয়েছে, আমাদের দেশে একটা নতুন সরকার এসেছে, সেই সরকারকে আমরা সর্বতোভাবে সহযোগিতা করব ঠিকই, এবং সাথে সাথে এটাও মনে রাখবো আমাদের যার যার অবস্থান থেকে যেন আর কোনো দিন আমাদের কাজের কারণে কোনো ফেসিস্ট আমাদের উপর চেপে বসতে না পারে, যেন আর কোনো দিন এমন কোনো ফেসিস্ট আমাদের উপর চেপে বসতে না পারে যিনি নিজে পালিয়ে যাওয়ার সময় জাতীয় মসজিদের খতিব থেকে শুরু করে সবাইকে নিয়ে পালিয়ে যেতে হয়। এরকম জায়গায় আমরা আর কখনো যেতে চাই না, এটা আমাদের মাথায় থাকা উচিত। আর দ্বিতীয় কথা হচ্ছে, ইঞ্জিনিয়ার আমি পাশ করেছি 2009-এ বুয়েট থেকে, আমি সিভিল ইঞ্জিনিয়ার। তো তখন থেকে আমাদের স্যাররা যে কথাটা আমাদেরকে বারবার বলেছেন সেটা হচ্ছে যে একজন ডাক্তারের ভুলে একজন মারা যায়, কিন্তু ইঞ্জিনিয়ারের ভুলে অনেক মানুষ মারা যায়। আমরা যখন পড়ি তখন রানা প্লাজার ঘটনাটা ঘটে, আমি যখন মাস্টার্স করছি, তারপরে র্যাঙ্কস বিল্ডিংয়ের ঘটনাটা ঘটে, ইঞ্জিনিয়ারিং ফেইলিওর, তাই না? এবং এগুলোর কারণে মৃত্যুর সংখ্যা কিন্তু গোনা যায় না। এই জায়গাটা যদি মাথায় রাখি, আমাদের সততা আমাদের সাথে সাথে কবরে যাবে। আমি আমার বাবাকে দেখেছি, আমার আব্বু ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এখনও কাজ করছেন আলহামদুলিল্লাহ। তো যখন বিজেএমসিতে ছিলেন আমাদের বাসায় অনেক কিছু আসতো, এই যে ঠিকাদাররা বিভিন্ন জিনিস নিয়ে আসতো, তো আব্বু আবার ফেরত দিতেন। কখনো কখনো এরকম হয়তো যে চুপি চুপি করে দরজার বাইরে 2টা মাছ রেখে, বড় বড় মাছ রেখে চলে যেত, তো আবার ফোন করে গেট থেকে ফিরিয়ে এনে তাদেরকে এটা ধরায় দিতেন। এবং তাদেরকে যে কথাগুলো বলতেন আমরা পরে শুনেছি, আমি তখন অনেক ছোট, বলতেন যে আমার একটা ছেলে মেয়েরও হাতের একটা আঙ্গুল বাঁকা দেন নাই আল্লাহ, আমি যদি ঘুষ খাই আমার ছেলে মেয়ের ওপর দিয়ে হয়তো আল্লাহ আমাকে শাস্তি দিবেন। দেখেন, আমাদেরকে সব সময় বলা হয় যে আমরা কাজ করি না বা আমরা কাজ করতে পারি না, কিন্তু আমাদেরকে কাজ করার সুযোগও কিন্তু দেয়া হয় না। আমি 3টা বিষয়ে একটু মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। প্রথমটা হচ্ছে যে আমাদের দেশে যে বিল্ডিং পাস করানো হয়, বিল্ডিং করার আগে এইটার কেবলমাত্র আর্কিটেকচারাল প্ল্যানটা পাস করা হয়, কোথায় কোন রুম হবে, কিন্তু ইঞ্জিনিয়ারিং প্ল্যানটা পাস করানো হয় না। এবং এটার কারণে যেই ফল্টি বিল্ডিংগুলো হচ্ছে, এবং এটার কারণে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারদেরকে এখন শুনতে হয় যে আমার বাড়ি তো রাজমিস্ত্রি ডিজাইন করছে, আপনি তো টাকা চান কেন? তাহলে আমরা তো কাজ করার সুযোগই পাচ্ছি না। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে একটা বিল্ডিং আবাসিক হিসেবে বানানো হয়, এরপর এইটার প্রতিটি তলায় একটি করে রেস্টুরেন্ট হয়, নইলে একটা স্কুল হয়, নইলে একটা হাসপাতাল হয়। এই যে অকুপেন্সি, এটা নিশ্চিত করার দায়িত্ব যেই কর্তৃপক্ষগুলোর, এটা কিন্তু আইন আছে, খুব সুন্দর আইন আছে, ফর্ম আছে, একটা প্রতিনিধি দল যাবে, কারা কারা যাবে, সমস্ত প্রসেস আছে, কিন্তু এটা একটা কাজের গরু, এটার কোনো প্রয়োগ নাই। আমরা বেইলি রোডে এখনও দেখি একটা কঙ্কাল বিল্ডিং, পোড়া বিল্ডিং দাঁড়িয়ে আছে, কেবলমাত্র আমাদের ফেলিওর, কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারদের ওখানে কিছু করার ছিল না, কেউ আমাদেরকে ডাকে নাই। অকুপেন্সি সার্টিফিকেট নিয়ে আরেকটু সচেতনতা দরকার, আসল কথা এটা কাজটা শুরু করা দরকার। আর তৃতীয়ত যেটা নিয়ে কথা বলতে চাই, বিল্ডিং মেটেরিয়াল হিসেবে ইটের ব্যবহার বন্ধ করার সময় এখন বাংলাদেশের এসেছে। আমরা ইটের নামে একটা প্রচণ্ড রকমের পরিবেশ বান্ধব নয় এমন একটা মেটেরিয়াল জাতির উপর চাপিয়ে দিচ্ছি প্রতিদিন। অন্তত সরকারি স্থাপনাগুলোতে ইটের বিকল্প চমৎকার জিনিসপত্র আছে, আমাদেরকে বললে আমরা ইনশাআল্লাহ বইয়ের থেকেই আমরা একটা হেল্প করতে পারবো, কিন্তু এখানে আমি মনে করি যে খুবই জরুরিভাবেই সরকারি সিদ্ধান্ত প্রয়োজন। এখানে আরেকটা বিষয় হচ্ছে, এটা শুধু পরিবেশ বান্ধব নয় সেটাই না, এই যে একটা রাঙ্গামাটিতে একটা স্কুল করার জন্য যেখান থেকে এই যে ম্যাটেরিয়ালগুলো নিয়ে যাওয়া হয়, একটা স্কুলে 3 গুণ 4 গুণ খরচ হয়ে যায় ট্রান্সপোর্টেশনে, লোকাল ম্যাটেরিয়াল দিয়ে করা হলে এটা হতো না। তো সেক্ষেত্রে আমি বলবো যে অন্তত সরকারি স্থাপনাগুলোতে আমরা নতুন করে আর ইটের ব্যবহার দেখতে চাই না, এবং আমাদের ইট ভাটাগুলো মাইলকে মাইল পরিবেশ ধ্বংস করে দিচ্ছে, আমাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকি এনে দিচ্ছে। এই জায়গাগুলো বন্ধ করার জন্য মাননীয় মন্ত্রী ব্যবস্থা করবেন।
তো এই বলে আপনাদের ধৈর্যের জন্য আপনাদেরকে শুকরিয়া জানিয়ে শেষ করছি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।